রেকর্ডিং দিই। আচ্ছা, এইখানে আমরা যদি একটু প্রজেক্টে যাই, আমাদের প্রজেক্টটা ছিল রিভার্স। আচ্ছা, এইটার মধ্যে কাজ করতেছিলাম। এটাকে যদি এখন আমরা রান করাই আমাদের ব্রাউজারে, লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে রিভার্স, ইন্ডেক্সটা লেখার দরকার নেই যেহেতু এটা সার্ভারে আছে, সো আমাদের এখানে এটা আসছে। আচ্ছা, গতদিন আমরা মূলত এই এক্সাম্পলটা ধরে কাজ করতেছিলাম। একটু আসতে থাকুক এটা, ইন দ্য মিন টাইম। যদিও এখানে ব্যাকআপটা নিয়ে রাখছিলাম, আমাদের কোড যেটা আমরা লিখছিলাম, আজকে এইটাকে ব্যাকআপ করব, ব্যাক, আর এইটাকে ব্যাক আনবো। আচ্ছা, এটা যদি আনি, এবার যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দিই, দেখেন আমরা গতদিন এই পেজটা করতেছিলাম, তাই না? আচ্ছা, এটা আসতেছে না কেন, কি সমস্যা? এই এক্সাম্পলটা নিয়ে আমরা কাজ করতেছিলাম গতদিন। এটা ক্লোজ করি। আচ্ছা, গতদিন আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করছিলাম সেটার মধ্যে হচ্ছে সিএসএস কিভাবে লিখে হেড ট্যাগের ভিতরে আমরা হচ্ছে স্টাইলের একটা ব্লক নিয়ে সেখানে আমরা স্টাইলস লিখতে পারি। তো এটার জন্য আপনাদেরকে বলেছিলাম আমি যে W3 স্কুলসে ঢুকে আপনারা সিএসএসের যে প্রথম যে পার্টগুলো আছে সেই পার্টগুলো পড়বেন, যেমন ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে সিনট্যাক্স কিভাবে লিখে। দেখেন, আমি গতদিন কিন্তু আপনাদেরকে এক্সপ্লেন করছিলাম যে ডিক্লারেশনটা কিভাবে দেয়। যেমন এইখানে প্রপার্টি এবং ভ্যালু এই পেয়ার করে তারপরে হচ্ছে সিএসএস লেখা হয়। দেখেন, প্রত্যেকটা কোডের ক্ষেত্রে আমাদের কিন্তু এরকম পেয়ার আছে। এইখানে হচ্ছে প্রপার্টি আর এইখানে হচ্ছে ভ্যালু, প্রপার্টি ভ্যালু, প্রপার্টি ভ্যালু। আর যখন দুই শব্দ হয় তখন মাঝখানে একটা হাইফেন ব্যবহার করে আমরা সিএসএস সাধারণত লিখি, যেমন ফন্ট হাইফেন সাইজ। এইটা টোটালটা মিলে একটা প্রপার্টি আর এটা হচ্ছে ভ্যালু। আবার আমরা পেডিংয়ের ক্ষেত্রে ভ্যালুর মধ্যে যদি চারটা ভ্যালু দেই, তার মানে টপ, রাইট, বটম, লেফট, এই হিসাবে হয়। তার মানে যতগুলো আছে সবগুলো কিন্তু সেইমভাবেই হবে। আবার এটার মধ্যে কিছু পার্ট আছে যেটা আমরা গতদিন আলোচনা করছিলাম, যে আমরা যদি একটা লিখি তাহলে টপ, রাইট, বটম, লেফট চারটাই পাবে। আবার যদি শুধু এইখানে আমরা এরকম লিখি যে প্রথমে একটা দিলাম তারপরে হচ্ছে দুইটা দিলাম, মানে ভিন্ন ভিন্ন ভ্যালু। আচ্ছা, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা যদি এখানে যাই প্যাডিং গিয়ে আমরা যদি লিখি প্রথমে একটা দিলাম 15 পিক্সেল, তারপরে দিলাম হচ্ছে 100 পিক্সেল, এরপরে দিলাম হচ্ছে 150 পিক্সেল, ধরেন এইভাবে যদি দিই তাহলে কি কি ধরবে? এটা যারা পড়ছেন কেউ এদের মধ্যে কেউ বলতে পারবেন এটা কোনটা কোনটা ধরলো? এটা লেফট, সরি টপ, রাইট আর হচ্ছে ডাউন। কি ধরলো বলেন? এটা হচ্ছে ফুটার সেকশনে বসাইছি এবং হেডার সেকশনে বসাইছি, তাই না? চলেন আমরা একটু দেখি কি আসছে। মানে বটমে 150 পিক্সেল ধরছে, উপরে 15 পিক্সেল ধরছে,
লেফটেরটা তো বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের কন্টেন্ট এখানে নাই। এখানে যদি অনেক কন্টেন্ট থাকতো, আমরা যদি লরেম ইপসাম কন্টেন্ট নিই, একটু বেশি করে লেখা বসাই, তাহলে আমরা বুঝতে পারবো। ধরেন এই পুরো লেখাটাই আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই, নিয়ে আমাদের এই ফুটার সেকশনে বসাই। আচ্ছা, ফুটার সেকশনে বসাইলাম। এখন দেখেন এখানে কি হয়েছে, উপরে 15 পিক্সেল, লেফটে 100 পিক্সেল, রাইটেও 100 পিক্সেল, বটমে আবার 150 পিক্সেল। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন এখানে কি লেখা হয়েছে, উপরে 15, রাইটে 100 এবং লেফটে 100, আর বটমে 150। এইটার বদলে আমরা এরকমও লিখতে পারতাম। ঠিক আছে, এইভাবেও লেখা যাইতো। এই ভ্যালুটা ও লেফট এবং রাইট দুইটাকে ধরছে, মানে এটাকে রাইট ধরছে এবং লেফট। যদি আমরা এটা নাও দেই তাও আমার কাজ হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে সিএসএস এর মানে মোটামুটি একটা প্যাটার্ন। আর এইখানে খালেদ ভাই মনে হয় বলতেছিলেন, খালেদ ভাই না, যে সুডো বা এই টাইপের জিনিসপত্র। আচ্ছা, জি, জি। একটু ডিফারেন্ট কালার করি, এটা দেখতে বিচ্ছিরি লাগতেছে। আচ্ছা, এটা সাদা গোলাপ। এবার আসি, দেখেন সিএসএস সুডো, পিএস সুডো যেন বানানটা কি, পিএসসি সুডো, বানানটা ভুল হইল যদিও। আচ্ছা, এই যে এটা হচ্ছে সুডো, সিএসএস সুডো। তা আমরা যদি সুডো ক্লাসের দিকে খেয়াল করি, দেখেন এখানে বলতেছে যখনই কোলন ব্যবহার করে, সিলেক্টরের সাথে যখন কোলন ব্যবহার করব তখনই এটা সুডো হয়ে যাইতেছে। লাইক ধরেন এ কোলন লিঙ্ক, মানে সিলেক্টর বলতে আমি এখানে ক্লাস দিয়েও ধরতে পারতাম। সিলেক্টর সম্পর্কে তো ধারণা আছে নাকি? যেমন প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ক্লাস দিয়ে আমরা ধরতে পারি, অথবা এলিমেন্টকে সরাসরিও ধরতে পারি। যেমন এখানে ডিভ বাটন ধরছিলাম আমরা কতদিন, তাই না? এটা হচ্ছে এক্সাক্ট আপনার হচ্ছে এলিমেন্টটাকে ধরছে। যেহেতু এই পেজে অনেকগুলো বাটন ব্যবহার করা হয়েছে, আমরা একটা বাটনেই কোড লিখছি। কিন্তু এমন যদি হইতো যে এই বাটনটাকে ভিন্ন করতে হবে, সরি ধরেন এই বাটনটাকে ভিন্ন করতে হবে, একটা করছিলাম আমরা ক্লাস দিয়ে, তখন এটাকে আলাদা করছিলাম। ঠিক আছে, আবার ধরেন প্রত্যেকটা বাটনই যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে কিন্তু এই বাটনে কোড লিখলে সঠিক হইল না পথটা। যেমন সাবমিট, এটা একটা ডিফারেন্ট ডিজাইন, তারপরে সেন্ড মেসেজ, এটা একটা ডিফারেন্ট ডিজাইন, তারপরে হচ্ছে গেট এ কোটেশন, এটা একটা ডিফারেন্ট ডিজাইন। যদি তিনটা আলাদা আলাদা ডিজাইন হয়, তাহলে প্রত্যেকটাতে আমার একটা করে ক্লাস অ্যাসাইন করা বুদ্ধিমানের কাজ। যেমন এটাকে আমরা সাবমিট বিটিএন দিলাম, তারপরে এখান থেকে আমি ধরেন এইটাকে কপি করলাম, এখানে এটা ধরেন কোড বিটিএন এরকম নাম দিলাম। তাহলে এই সাবমিট বিটিএন, যেমন আমি বাটনের ডট দিয়ে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, আবার বাটন ডট দিয়ে লিখতে পারি কি, কোড বাটন বিটিএন। ঠিক আছে, এইভাবে লিখতে পারি, অথবা এই বাটনটা বাদ দিয়েও আমি লিখতে পারি, সেম কাজ সেম রকম হবে। তো আমরা এটা সিলেক্টর এইভাবেও বানাইতে পারি, আবার চাইলে এটা বাদ দিয়েও করতে পারি, কোনো সমস্যা নাই। তো সাবমিট বাটনে এখানে এসে ধরেন এটার কালার আমরা করলাম যে নেভি হোয়াইট, ধরেন নেভি হোয়াইট দিলাম। এটা কোনটার, সাবমিট বাটনের নেভি হোয়াইট করলাম। এই বাটনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমরা যদি এখানে যাই, এখন আমার সাবমিট বাটনে ব্লু আছে, কালার আছে হোয়াইট, টেক্সট কালার। দেখেন এটা ডিফারেন্ট কালার হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন গেট এ কোটেশনের এইটা ধরেন এই বাটনটার কালার আমি কি করলাম, আমি এইটার সামনে আবার বাটন দিয়ে লিখতেছি। এইটার কালার করি, যেমন ধরেন হতে পারে কি দিব, কথার কথা, আচ্ছা সায়ান দিলাম। দেখেন এটার কালার ভিন্ন হয়ে যাবে, দেখছেন? তাহলে তিনটার ক্ষেত্রে আমরা তিন ধরনের স্টাইল যদি করতে চাই, সেই ক্ষেত্রে প্রত্যেকটাই আলাদা আলাদা ক্লাস অ্যাসাইন করে আমরা কাজটা করতে পারি। আচ্ছা, এবার আসি
যে সুডো ক্লাসের বিষয়ে, যেটা নিয়ে আমরা কথা শুরু করছিলাম। সুডো ক্লাসটা আসলে নানান কারণে ব্যবহার করা হয়, যেমন হোভার দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অ্যাক্টিভকে বোঝানোর জন্য করা হয়, তারপরে হচ্ছে ভিজিটেডকে বোঝানোর জন্য করা হয়, লিঙ্কের জন্য ব্যবহার করা হয়, বা ফার্স্ট মানে মনে করেন যে আমরা এখানে ডিভ লিখছি কয়টা, দেখেন এইটার আন্ডারে, এই মিডল সেকশনের আন্ডারে ডিভ লিখছি কয়টা, এই একটা, দুইটা, তিনটা। তো তিনটা ডিভের ধরেন আপনি মাঝখানের এই আর্টিকেলটা এমন হতে পারে যে এই আর্টিকেল ক্লাসটা নাই, কিন্তু এই ডিভের মধ্যে আপনার স্টাইল লিখতে হবে। যদি লিখতে হয় সেই ক্ষেত্রে কিন্তু সুডোর একটা মানে কাজ আছে, মানে গুরুত্বপূর্ণ কাজ আছে। সুডো দিয়ে আমরা এটাকে ধরতে পারি। মানে দেখেন এইটা আপনার হচ্ছে ফার্স্ট চাইল্ড, কার, এই প্যারেন্টের ফার্স্ট চাইল্ড কোনটা, এইটা, এই ডিভটা। আমরা এটাকে অফ করি। এই মিডল সেকশনের সেকেন্ড চাইল্ড কোনটা, এইটা। মিডল সেকশনের থার্ড চাইল্ড কোনটা, এইটা, তাই না? এটার তিনটা বাচ্চা। তো আমরা যদি এমন হইতে পারে যে আপনার কাছে একটা কাজ আসছে, যে কাজের ক্লায়েন্ট আপনাকে ব্যাকএন্ডের কোনো অ্যাক্সেস দিতে চায় না, কিন্তু ডিজাইন সে চেঞ্জ করাইতে চায়, কথা বুঝছেন? ওই সময়টায় দেখা গেল যে আপনার কাছে তো অ্যাক্সেস নাই, আপনি যে এখানে যায় সেরা একটা ক্লাস বসাবেন সেটার সুযোগটা তো আপনাকে দেওয়া হচ্ছে না। তো তখন আপনি কি করবেন? তখন আপনাকে এই মিডল সেকশনের nth চাইল্ড ধরে, মানে সুডো ধরে আপনাকে এইটা ধরতে হবে, এইটার ডিজাইন যদি আমরা করতে চাই। তো চলেন আমরা এটার ডিজাইন করব। এটার মধ্যে কোনো ক্লাস কিছুই অ্যাসাইন করতে পারতেছি না, যেহেতু আমরা মিডল ক্লাসের nth চাইল্ড ধরে 2 নাম্বারটাকে ধরব। দেখেন এই আর্টিকেলটা তো নাই এখন, তাই না? 20 পিক্সেল পেডিং দিছিলাম, যে এটা তো আমি এখন কাজে লাগাইতে পারতেছি না। তাহলে এই ফাংশনালিটিটাই আমরা নিচে nth চাইল্ড ধরে, মানে সুডো ব্যবহার করে কাজ করব। তাহলে ডিভ লেখেন, লিখে মিডল সেকশন এটা ধরলেন, ধরার পরে কোলন দেন, দেওয়ার পরে nth চাইল্ড কত, 2 নাম্বার, ঠিক আছে? আমরা এখানে কি করতে পারি, এই 20 পিক্সেল যে প্যাডিংটা ছিল, এই প্যাডিংটাই এটার জন্য ব্যবহার করতে পারি। এটার মানে যা, এটার মানেও তাই। বাট আমি ক্লাস যেহেতু আমার কাছে ছিল না, আমি nth চাইল্ড ধরে যে 2 নাম্বার চাইল্ডটাকে আমি ডিজাইন করব। তো আমরা একটু দেখি, এখানে যাই, 20 পিক্সেল প্যাডিং আমার। আচ্ছা, আমি কি এখানে ভুল লিখলাম? একটু দেখি, মিডল সেকশন, ডিভ মিডল সেকশন, nth চাইল্ড। আচ্ছা, আগে কি ছিল, এটা ছিল, তাই না? এটা ছিল আমার, যদি এখানে থাকে আর্টিকেল প্লাস আর্টিকেল, আচ্ছা এরকম ছিল। এইখানে আমি পেডিং ধরছি কোথায়, এইটার মধ্যে না, এটা আমি একটু অফ করি। আচ্ছা, এইটাকে আমি অফ করব। ডিভ, আচ্ছা আমি ডিভের অফ করার জন্য তো কমেন্ট লিখলেও হতো না ভাইয়া? হ্যাঁ, অফ করার জন্য তো কমেন্ট লিখলে হতো। জি হতো। nth চাইল্ড আমি একটু দেখে নিই, nth চাইল্ড সিলেক্টর 2। আমি তো সঠিকই লিখছি না, কোনো ভুল করছি কি, বানান ভুল করছি? এইখানে nth চাইল্ড, এটা তো কোড ভ্যালিডেটরে গেলে দেখা যায়। হ্যাঁ ডাবল ক্লোন ইউজ করতে হবে কি? না, ডাবল কোলনের ব্যাপারটা একটু ডিফারেন্ট, ওটাও সুডো, বাট ওটা একটু ডিফারেন্ট আর কি। হ্যাঁ, ডাবল কোলনের ওইটাও nth চাইল্ড দিতে হয়। আচ্ছা, আমরা একটু এইটার মধ্যে যাই, ইন্সপেক্টে যাই, এটাকে রিলোড দিই, এটা সঠিক মতো পায় নাই।
আচ্ছা, আর্টিকেলটা আমরা অফ করে দিব, আর্টিকেলটার দরকার নেই। আচ্ছা, আমরা এখানে যাই, div dot middle section nth child 2 background blue। ও আচ্ছা আচ্ছা, আমরা তো ভুল লিখতেছি, মানে মিডল সেকশনটা ধরছে একদম লেফট টু রাইট, বুঝছেন? লেফট টু রাইট, এইটার nth চাইল্ড। একটা জিনিস একটু চেক করি, I need to child 2 instead of article। এমন কোনো জায়গায় ভুল করতেছি, বুঝছেন? আচ্ছা, আমি তো এই ও জাস্ট এ মিনিট, এইখানে মূলত হবে এই ডিভের nth চাইল্ড, এইভাবে হবে। এবার যদি এখানে যাই, কাজ করছে? তার মানে আমার যে এখানে ডিভ ছিল, একটা ডিভ, এই ডিভটার ভিতরে হচ্ছে আমার 3টা চাইল্ড, এই 1 2 3। তার মানে এই ডিভগুলোকে ধরতে হবে, ডিভের nth চাইল্ড হচ্ছে আমার এই 2, যদি দেই তাহলে এটাকে ধরবে। তার মানে দেখেন এখানে কোড দেখছেন, ডিভ মিডল সেকশন, তারপর হচ্ছে আমি এখানে একটা গ্রেটার দেন ব্যবহার করছি, তারপরে হচ্ছে ডিভ, কোন ডিভটা ধরতে চাচ্ছি সেটা, এবং এটা কত নাম্বারে আছে সেটা। তার মানে আপনি যখন হিসাবটা করবেন, এটা 1, এটা 2, এটা 3, এইভাবে। তার মানে এ সাইডের বদলে আমি যে কোডটা লিখছি, সেম কোডটা এ সাইডের জন্য কিন্তু ব্যবহার করতে পারতাম এইভাবে। তখন আমার nth চাইল্ডের মান কত হইতো বলেন? 3। আচ্ছা, সেই ক্ষেত্রে nth চাইল্ডের যে কোডটা আছে এইটাকে আমি এইখানে বসায় দিতে পারি। এখন দেখেন এই জায়গায় যে আরেকটা আছে ন্যাব বার, এই ন্যাব বারটার জন্য যেহেতু আমাদের এই দুইটার জন্য সেম কোড ছিল, আমরা কি করতে পারি, এটাকে জাস্ট কপি করে এখানে বসাইলাম, কমা দিলাম, এবার nth চাইল্ড হবে 1। এইটা যদি এখন আমার নাও থাকে তাইলেও আমার কাজ করবে। এখানে তাহলে আমি এই ন্যাব বারটা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিলাম, সেম জিনিস থেকে গেল, তাই না? দেখেন এখন এটার মধ্যে গেলে পরে আমার nth চাইল্ড ধরে কাজ হয়েছে, প্লাস হচ্ছে এটার মধ্যে গেলেও nth চাইল্ড ধরে কাজ হয়েছে, তাই না? আবার এটার মধ্যে গেলেও আলাদাভাবে nth চাইল্ড ধরে কাজ হয়েছে। এখন চাইলে এটার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, ধরেন এটা আমি এলিস ব্লু দিলাম, বা ধরেন এইরকম দিলাম, অ্যাকুয়া দিতে পারি, এরকম দিলাম। আবার এইটাকে জাস্ট আমি কপি রুল করে এইখানে নিয়ে এই জায়গায় নিয়ে বসাইতে পারি, ঠিক আছে? তাইলে দেখেন আমার কোড কিন্তু, যে সিএসএসটা আমি ক্লাস ধরে করতেছিলাম, যদি কোড আপনার কাছে থাকে, মানে HTML কোড যদি আপনার কাছে থাকে, তাহলে তো আপনি ক্লাস বসায় বসায় কাজ করবেন, ভেরি ইজি, কোনো সমস্যা নাই। যদি এরকম কোনো সিচুয়েশন কখনো চলে আসে যে ব্যাকএন্ড দিচ্ছে না, মানে HTML এর কোনো অ্যাক্সেস আপনার কাছে নাই, কোনো ক্লাস আপনি বসাইতে পারতেছেন না ওখানে, অথবা আপনি বুঝতেছেন না, হ্যাঁ, যে আপনার হচ্ছে গিয়ে থাকে না যে আপনাকে হয়তো বা রুবি অন রেলসের কোড দিছে বা পিএইচপির কোড দিছে, এখনও আপনি পিএইচপিতে অত বেশি এক্সপার্ট না, সেই ক্ষেত্রে ওখানে কোনো একটা এডিট করতে গেলে আপনি আউলায় ফেলবেন। তো সেই ভয়েও আপনি করতে পারেন কি, যে সিএসএসটা আলাদাভাবে করতে পারেন, মানে আপনাকে ওই পিএইচপির কোডে ঢুকতেই হবে না, না ঢুকে আপনি কিন্তু সিএসএস করতে পারবেন। এরকম প্যারেন্ট এবং চাইল্ডকে যদি আপনি ধরতে পারেন,
কিভাবে nth চাইল্ড ধরে। তো এই যে কোলনটা আমি ব্যবহার করলাম, যখনই কোলন ব্যবহার হচ্ছে তখনই এটাকে আমরা বলতেছি কি সুডো। খালিদ ভাই ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। ওকে, দেখেন সুডোর অনেক ধরনের এলিমেন্টস থাকতে পারে। এই যে ডাবল সিলেক্ট মানে ডাবল কোলনেরও আপনার সিলেকশন হইতে পারে, ঠিক আছে। এইটা এখানে বলতেছে দ্য ফার্স্ট ডাবল কোলন লাইন সুডো এলিমেন্ট, ঠিক আছে। এখানে বলতেছে দ্য ফলোয়িং এক্সাম্পল, আচ্ছা, দ্য ফার্স্ট লাইন সুডো এলিমেন্ট ইজ ইউজ টু অ্যাড এ স্পেশাল স্টাইল টু দ্য ফার্স্ট লাইন অফ এ টেক্সট। আচ্ছা, আমরা এখানে যাই। এইখানে এইটার এক্সাম্পলটা খেয়াল করলে বুঝতে পারবেন যে ও শুধুমাত্র প্রথম যে লাইনটা হয়েছে, তার মানে কোন পর্যন্ত দেখা যাচ্ছে, এন্ড পর্যন্ত, ঠিক আছে। এই দেখেন, ভালো করে খেয়াল করেন, দেখছেন প্রথম লাইনটার মধ্যে ও রেড কালার বসাইছে। বুঝতে পারছেন কাহিনী? জি ভাই। ডাবল কোলনটা ব্যবহার যখন আমি করতেছি তখন ও প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটাকে, মনে করেন এখানে প্যারাগ্রাফে আপনি সুডো লিখলেন ফার্স্ট লাইন কিন্তু সিএসএস এর নিজস্ব একটা মানে বিল্ট ইন একটা ফাংশনালিটি, এই ফার্স্ট লাইন, ঠিক আছে। এটা কি ভাই স্ক্রিনের উপর ডিপেন্ড করতেছে আমার ফার্স্ট লাইন হ্যাঁ, কতটুকু? এটা ওয়ার্ড র্যাপিং এর উপরে নির্ভর করতেছে। আপনার স্ক্রিন যতটুকু ওইটুকুকে ও রেড করবে, কথা বুঝছেন? এই ফার্স্ট লাইনটাকে দিয়ে ধরছে। তো যেগুলো যেই সিলেক্টরগুলো মানে সিএসএস এর বিল্ট ইন, সিএসএস এর ভিতরেই আছে, মানে এটার জন্য আমি কিন্তু কোনো কোড লিখতেছি না, মানে আমি জাস্ট বসাচ্ছি, কিন্তু বানায় রাখছে ও নিজে। তো ওগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে ডাবল কোলন ব্যবহার করে সুডো ব্যবহার করতেছি, বুঝছেন? এখানে দেখেন অনেকগুলো জিনিস আছে। এই ফার্স্ট লাইনের মধ্যে ফন্ট প্রপার্টিজ দিতে পারবেন, কালার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড, অন্যান্য কাজ যেভাবে করা যায় এখানেও করা যায়। আবার দেখেন লাস্ট লাইনও কিন্তু আপনি চাইলে করতে পারবেন। এখানে যাই, আমরা ধরেন এখানে ফার্স্ট লাইন না দিয়ে লাস্ট লাইন করব, রান করি। আচ্ছা, লাস্ট লাইন আছে, দেখি লাস্ট লাইন আছে কিনা। এগুলোর অত ব্যবহার লাগে না আসলে, বুঝছেন। সুডো লাস্ট লাইন, এই যে nth এটা হচ্ছে লাস্ট চাইল্ড হিসাবে ধরা যায়, ঠিক আছে। লাস্ট লাইন বলে কিছু নাই, nth লাস্ট চাইল্ড হিসাবে ধরতে পারবেন। তারপর হচ্ছে লাস্ট চাইল্ড হিসাবে ধরতে পারবেন, দেখছেন এখানে লাস্ট চাইল্ড হিসাবে ধরতে পারবেন। লাস্ট চাইল্ড আবার কি, এটা আমি একটু বলি। এইখানে যে তিনটা ডিভ আছে, এই একটা দুইটা তিনটা, এটা হচ্ছে লাস্ট চাইল্ড, হ্যাঁ। আবার এইটা কিন্তু ফার্স্ট চাইল্ড, কিন্তু মিডল চাইল্ড যেহেতু মাল্টিপল হইতে পারে, একের অধিক হইতে পারে, সো এটা nth চাইল্ড ধরে আপনাকে ধরতে হবে, যেটা আমরা এখানে করছি। বাট এইটার ক্ষেত্রে আবার কিন্তু আপনি এখানে লাস্ট চাইল্ড ধরে কাজ করতে পারতেন, ডিভের এই nth চাইল্ড এভাবে না লিখে লাস্ট চাইল্ড ধরেও কাজ করতে পারতেন, এবং এটাকে আপনি ফার্স্ট চাইল্ড ধরে কাজ করতে পারতেন, এইভাবে সেম কাজ একই থাকবে, কোনো পরিবর্তন হবে না, বুঝতে পারছেন। ফার্স্ট এবং লাস্ট ধরা যায়, মিডলটাকে nth চাইল্ড দিয়ে ধরতে হয়। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, সুডোর ব্যাপারটা খুব একটা ব্যবহার হয় না, তারপরে একেবারে হয় না সেটাও আমি বলবো না, হ্যাঁ। যে এটা প্রচুর ব্যবহার হয় যখন আপনার ধরেন এই আপনারা যদি উইকিপিডিয়ার দিকে খেয়াল করেন, হঠাৎ করে দেখবেন যে এখানে কোনো একটা মানে অক্ষরকে বড় করে দেখায়, তাই না? তখন কিন্তু সুডোর ব্যবহার হয়। যেমন এইখানে আমরা এটাকে সুডো ব্যবহার করে কোড লিখতে পারি। কিভাবে দেখেন, আমরা এই প্যারাগ্রাফটাতে গেলাম, এই প্যারাগ্রাফের ইন যেটা আছে মানে ফার্স্ট লেটার, এটাকে আমরা কি করতে চাই, ধরেন এই পিটার আমরা এখানে একটা ক্লাস অ্যাসাইন করে নেই, কথার কথা। এডিটটা কই, এডিটটা এডিট এইচটিএমএল। তা আমরা এখানে পিতে একটা ক্লাস বসাই, যেটার নাম দেই ধরেন খালেদ,
কথার কথা আমরা এটা বসাইলাম। ওকে, এবার আমি এখানে কোড লিখব পি খালেদ, এখানে আসি ফার্স্ট লেটার, এটার কালার হবে রেড। দেখছেন লাল কালার হয়েছে না? এটার ফন্ট সাইজ ধরেন হবে 150 পিক্সেল। দেখছেন আইটা কত বড় হয়েছে? এটা আর একটু ছোট করি তাহলে বুঝতে সুবিধা হবে। কথা কি বুঝতে পারছেন? মানে এটাও কিন্তু আমি সুডো ব্যবহার করেই কাজটা করছি, রাইট? এখানে ডাবল কোলন ব্যবহার করছি। হ্যাঁ রাইট। ফার্স্ট লেটারটাকে আমি কি করলাম, কালারফুল করলাম এবং ফন্ট সাইজটাকে একটু বড় করলাম। এটা অনেক সময় কিন্তু দরকার হয় যে আপনার একটা প্যারাগ্রাফের ওই একটা অক্ষরকে আপনি বড় করে দেখাবেন, বা একটা শব্দ ফার্স্ট ওয়ার্ডকেও মনে হয় ধরা যায়, যদিও আমি কখনো ব্যবহার করি নাই। তো এটা কিন্তু করা যাবে, সেগুলো সুডো ব্যবহার করে করতে হয়। আর সুডোর ব্যবহার সবচেয়ে বেশি হয় কোন জায়গায় জানেন? এই যে বেসিক যে কয়টা জিনিস এখানে দেখাইছে না, এগুলোর ক্ষেত্রে সুডোর ব্যবহার অনেক বেশি হয়। যেমন লিঙ্কটা যখন ভিজিট করে ফেললেন, মানে একটা লিঙ্ক আছে আপনি এটা ভিজিট করে ফেলছেন, ওটা তখন একটা ভিজিটের ডিফারেন্ট কালার দরকার হয়। হ্যাঁ, মানে যতদিন পর্যন্ত আপনি ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার না করবেন ততদিন পর্যন্ত ওই ভিজিটেড কালারটা ডিফারেন্ট থাকবে। তারপরে হচ্ছে লিঙ্কের কালারটা ভিন্ন করার জন্য সুডোর ব্যবহার হয়। তারপরে হোভারের জন্য সুডো ব্যবহার হয়। যেমন আমরা এইখানে হোভারের ক্ষেত্রে দেখেন সুডো অলরেডি একটা ব্যবহার করছিলাম, খেয়াল করছেন? গতদিন ব্যবহার করছিলাম, কোলন দিয়ে অন হোভারে হোভার হবে, ব্যাকগ্রাউন্ড রেড হয়ে যাবে একটা বাটনের, তাই না? এখানে আমাদের একটা বাটন ছিল, যে বাটনটার অন হোভার ক্লাস ছিল, যেটার হোভার করলে রেড হয়ে যায়। এই যে দেখেন এটার উপরে মাউস হোভার করলে রেড হয়ে যায়। তাইলে এটা আমরা করছিলাম কি দিয়ে? সুডো ব্যবহার করে। এখানে দেখেন ভালো করে খেয়াল করেন, এখানে অন হোভারে সুডো ব্যবহার করছিলাম। এইটার রাইট বাটনে ক্লিক করে ফোর্স স্টেটে হোভার যদি দেন দেখেন এটা রেড দেখা যাবে। দেখছেন? এটা কিন্তু অন ফ্লাই, মানে যখন আপনি মাউস নিয়ে যাচ্ছেন তখনই এটা অ্যাক্টিভ হচ্ছে, আমার রাইট? তো এইটার জন্য কিন্তু আপনাকে এইরকম সুডো ব্যবহার করে কাজ করা লাগবে। এটা কিন্তু ইনিশিয়ালি দেখা যায় না। দেখেন ফোর্স স্টেটটা যদি অফ করে দেই, ইনিশিয়ালি কিন্তু এটা দেখা যায় না। বাট আমরা যদি এখানে রাইট বাটনে ক্লিক করে ফোর্স স্টেটে যায় হোভার করি, তাহলে এটা রেড দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, এবার তাহলে সুডোর ব্যাপারটা মনে হয় মোটামুটি বুঝতে পারছেন নাকি? কারো কোনো প্রশ্ন আছে সিএসএস নিয়ে? আর এখানে না, কোনো প্রশ্ন। ওকে, এবার আমরা হচ্ছে পজিশনিং নিয়ে কথা জিজ্ঞাসা করছিল আমাকে। পজিশনিংয়ের ব্যাপারটা একটু বুঝাই। দেখেন এটার জন্য আমরা একটা ডিফারেন্ট পেজ নেই, এই ইন্ডেক্সটাকে রিনেম করে এটা হচ্ছে ওল্ড রেখে দিলাম। এখানে একটা নতুন ফাইল তৈরি করি index.html নামে, HTML। আচ্ছা, এইখান থেকে আমি জাস্ট এইটাকে কপি করি, এখানে নিয়ে বসাই, এরপরে হচ্ছে আমরা বডি বসাই, এরপরে হচ্ছে HTML-টাকে শেষ করি। কিছু বলবি? আচ্ছা, এখন এইটার মধ্যে আসি। ধরেন আমরা এখানে একটা ব্লক এলিমেন্ট নিলাম ডিভ, হ্যাঁ? এটার ভিতরে আবার আমরা একটা কি করলাম, ডিভ নিলাম, যে ডিভের ভিতরে আমার একটা কন্টেন্ট থাকবে। কন্টেন্টটা কি? ধরেন সম্রাট ইজ এ গুড বয়, ধরেন এটা আমরা লিখলাম, রাইট? ওকে, এটা যদি এখন আমরা পেজে যাই, এটাকে রিলোড করি, দেখেন এখানে কিন্তু ওই ডিভটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? মানে এটার যে একটা প্যারেন্ট ডিভ আছে এটা বোঝা যাচ্ছে না, কারণ কি? এখানে আমরা কোনো স্টাইল লিখি নাই। তাইলে আমরা কি করি? হেড ট্যাগের ভিতরে একটা স্টাইল অ্যাসাইন করি, স্টাইল ব্লক অ্যাসাইন করে এইখানে আমরা কি করব? ধরেন এই যে ডিভটা আছে, এই ডিভটার একটা ক্লাস ধরেন আমরা নিলাম, ক্লাসটা নিলাম প্যারেন্ট ডিভ এই নামে। এটাকে আমরা করলাম কি ডট দিয়ে এখানে প্যারেন্ট ডিভ লিখে এখানে আমরা এটাকে একটা উইডথ দেই। ধরেন এটার উইডথ হবে হচ্ছে 300 পিক্সেল এবং হাইট হবে 300
পিক্সেল, মানে একটা স্কোয়ার সাইজের আমি একটা বক্স নিলাম। দেখেন এটা এখনও বোঝা যাচ্ছে না, বিকজ দেয়ার আর নো বর্ডার এবং ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, তার আগে আমি একটু একটা কাজ করে নেই, এখানে স্টার দিয়ে পেডিং সরি মার্জিন 0 করে নিই। এটা কিন্তু আপনাদেরকে বলছিলাম আমি গতদিন যে ওইখানে এখানে যে 4 পিক্সেলের একটা গ্যাপ থাকে ওইটাকে কমানোর জন্য আমরা এই যে এই জিনিসটা করি, কথা বুঝছেন, স্টার দিয়ে 0 করে নিই। আচ্ছা, এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে এসে সেরে ধরেন এটাকে আমরা একটা ব্লু ব্যাকগ্রাউন্ডের একটা বক্স বানাইলাম, রাইট? এখন দেখেন এই জিনিসটা মানে এই টেক্সটটা একটা ডিভের ভিতরে আছে না? এমন তো হতে পারে যে এই ডিভের কন্টেন্টটা এইখানে এরকম হবে, এমন হতে পারে যে আমি শুধুমাত্র এইখানে লেখাটাকে এই বক্সের এই মাঝ এই সরি রাইট টপ কর্নারে এই জিনিসটাকে বসাইতে চাই। হইতে পারে না এরকম যে শুধুমাত্র এই টেক্সটটা এই জায়গায় শো করবে এই বক্সের মধ্যে? জি ভাই, হতে পারে। ওকে, তো বিশেষ আমরা করে এই picture গুলো, পারপাসটাকে logo- হ্যাঁ তাহলে তাহলে ভাই ওই লোগো এইগুলো তো সাইড সুইটে রাখতে হয়। লগো লোগো পিকচারে মানে একটা ফটোর উপর আরেকটা লোগো যদি লাগাইতে চাই এই পাশ ওই পাশ, তখন তো মানে পজিশনটা বেশি ব্যবহৃত হয়। না না, ওইটার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় না। আমি এটা বলবো, সমস্যা নাই, আগে আপনারা এইটা বুঝেন। হ্যাঁ, তো আমার ধরেন এই টেক্সটটা শুধুমাত্র রাইট সাইডে এই জায়গায় শো করবে। হ্যাঁ, তো সেইটা করানোর জন্য তাইলে আমাকে কি করতে হবে, এই ডিভটার এই যে ভিতরকার যে ডিভটা আছে এই ডিভটার মধ্যে একটা ক্লাস অ্যাসাইন করেন, নাম দেন ধরেন চাইল্ড ডিভ, রাইট? তো চাইল্ড ডিভটাকে আমরা এখানে বসাই, সিএসএস এইখানে লিখব, এইটারও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, যেটার কালার হবে ধরেন হোয়াইট কালার। ওকে, এটার একটা উইডথ দেন, ধরেন এটার উইডথ হবে গিয়ে আপনার 100 পিক্সেল এবং এটার হাইট হবে হচ্ছে আপনার 100 পিক্সেল। এইটুকু তো বেসিক, এগুলো তো বুঝছেন নাকি? এগুলোর মধ্যে তো কোনো সমস্যা নাই। জি ভাই, বুঝতে পারছি এগুলো। হ্যাঁ, দেখেন ওখানে কিন্তু 100 পিক্সেলের ইয়াটা ধরছে, রাইট? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে এই বক্সটাকে এই বক্সটার একদম রাইট টপ কর্নারের দিকে বসাবো, যেটা 10 পিক্সেল পেডিংয়ের মধ্যে থাকবে, ঠিক আছে? তাহলে এইখানে আমার তাহলে চাইল্ড চাইল্ড যে ইয়েটা ক্লাসটা ওইটাতে এখন ইয়ে করলে হবে না ভাইয়া, কি চাইল্ড ক্লাসটাকে কি করতে হবে? অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্ট। ওকে, অ্যালাইন কি দিব বলেন? রাইট অ্যালাইনমেন্ট দিবেন। অ্যালাইনমেন্ট এন্ড দিলাম, কি হলো? রাইট অ্যালাইনমেন্ট দিলে ভাইয়া, রাইট রাইট নাই, অ্যালাইনমেন্টসে রাইট বলে কিছু নাই, চাইল্ডে অ্যালাইনমেন্টসে রাইট বলে কিছু নাই। টেক্সট অ্যালাইন দিয়ে করবেন, রাইট দিয়ে যাবে না। তারপরে হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট, এইখানে হচ্ছে ফ্ল্যাক্স, এইখানে রাইট দেন, যাবে না, ঠিক আছে? এটা এইভাবে যাবে না ভাই, এটা সম্ভব না। আপনার বক্সের ভিতরের বক্সটাকে নিতে হইলে ইউ হ্যাভ টু ইউজ পজিশনিং। হ্যাঁ, তো যখনই এইখানে আপনি এইটাকে ফিক্সড করতে চাইবেন এই জায়গাটায়, তখন দেখেন আমি কিন্তু অলরেডি বলে ফেলছি ইট উড বি ফিক্সড। যখনই আপনি একটা ফিক্সড ডিভ বসাইতে চাইবেন ইনসাইড অ্যানাদার ডিভ, তখন ওই যে প্যারেন্ট ডিভটা আছে সেটা হবে রিলেটিভ আর এইটা হবে অ্যাবসোলুট অর ফিক্সড। ফিক্সডে আমরা যাব না, আমরা অ্যাবসোলুটে যাব। দেখেন তাহলে প্যারেন্টটা হবে কি পজিশন, এটা হবে রিলেটিভ, আর এইখানে আইসা এইটা কি হবে পজিশন অ্যাবসোলুট। ওকে, এবার দেখেন এটা কোথায় বসাবো, রাইট 10 পিক্সেল আর বটম টপ 10 পিক্সেল, মানে 10 পিক্সেল একটু গ্যাপ দিয়ে তারপরে জিনিসটা বসবে।
এখন দেখেন বসছে বসছে কিনা? জি ভাই। ওকে, আগে পজিশন করলে তারপর মুভ করা যাচ্ছে, এই তো। হ্যাঁ পজিশনিং করলে মুভ করা যাচ্ছে। এখন দেখেন আমার এই ডিভটা যদি সরে, ধরেন এটা রাইট সাইডে চলে গেছে সামহাও, তাইলে কিন্তু আমার এই ডিভটা তার সাথে সাথে যাবে। কারণ হচ্ছে এই ডিভটার চাইল্ড এমনভাবে আমি এটাকে আটকায় দিছি, লটকায় দিছি আর কি এটার সাথে, যে এইটা যদি মানে এটা যদি মুভ করে তাহলে ওইটাও সাথে সাথে মুভ করবে। মানে আমার প্যারেন্ট একটা ডিভের ভিতরে অন্য ক্ষেত্রেও কিন্তু যাবে, আমি সেটা বলতেছি না, বাট পজিশনটা ওর যেভাবে আমি সেট করছি এভাবেই থাকবে, এটা আর চেঞ্জ হবে না। এখন এখানকার টেক্সট আমি চাইলে এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করতে পারি, কোনো প্যারা নাই। এই যে দেখেন সেন্টার হয়ে গেল। তারপরে হচ্ছে অ্যালাইন আইটেমস, এইখানে আমি সেন্টার করতে পারি, ঠিক আছে। তবে সেই ক্ষেত্রে আমার এইটাকে আবার কি করতে হবে, ফ্ল্যাক্স বানাইতে হবে, ডিসপ্লে ফ্ল্যাক্স বানাইতে হবে, তাইলেই ওটা মাঝখানে আসবে। কথা বুঝছেন? ওকে, দেখেন এখন জিনিসটা সুন্দর লাগতেছে না দেখতে? এই হলো বিষয়। জি ভাই। এখন আসি পজিশনিং এর ব্যাপারটা ক্লিয়ার কিনা ইয়া ভাই, এই খালিদ ভাই বা অন্য যারা আছেন? জি ভাই, হ্যাঁ ক্লিয়ার। পজিশন অ্যাবসলিউট ক্লিয়ার। এখন দেখেন আমি তো মাত্র দুইটা দেখাইছি, একটা হচ্ছে রিলেটিভ আর একটা দেখাইছি কি অ্যাবসলিউট। এখানে কিন্তু আরো আছে স্টিকি, ফিক্সড, স্ট্যাটিক, তিনটা আছে। স্ট্যাটিকটা মানে হচ্ছে যেটা অ্যাজ ইউজুয়াল থাকে, এটাই স্ট্যাটিক, মানে যেটা বাই ডিফল্ট থাকে সেটা হচ্ছে স্ট্যাটিক। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে কোনো জিনিস ধরেন একটা পেজে মানে কোড লিখছে, আর আগে একটা ডেভেলপার কোড লিখছে, আপনি পরে আবার লিখতেছেন, যেটাকে আপনার ওভাররাইট করতে হবে। সেই ক্ষেত্রে অনেক সময় দরকার হতে পারে না যে এই পজিশনটা আপনার দরকার নাই, তখন আপনি আনসেট ব্যবহার করবেন এবং ইম্পর্টেন্ট ব্যবহার করবেন। তখন হবে কি, এই পজিশনটা আনসেট হয়ে যাবে, মানে আগের যেটা লেখা হয়েছে সেটা ইম্পর্টেন্ট দিয়ে কি করলেন, ইম্পর্টেন্ট আপনি সবগুলোর ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন এইভাবে ইম্পর্টেন্ট। তার মানে পূর্বের কোডটা রিমুভ হয়ে গেল, আপনার এটা অ্যাক্টিভ হইল। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে সেও ইম্পর্টেন্ট দিয়ে লিখছে, আগের ডেভেলপার, আপনিও ইম্পর্টেন্ট দিয়ে লিখছেন, কনফ্লিক্ট করলো না? হইতে পারে তো এরকম। তখন কি হবে ঘটনা, যে আগে লোড হবে তারটা ঠিকঠাক হবে, যে পরে লোড হবে তারটা হবে না। কথা বুঝছেন? সো এটাও কিন্তু, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এগুলা কাজ করতে করতে আপনাদের অভ্যস্ততার ভিতরে চলে আসবে। আচ্ছা, আমরা এটা একটু অ্যাবসলিউটে যাই। এবার আসি, স্টিকি একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরেন আমরা এই যে কি করছি, স্ক্রল করতেছি, দেখেন মেনুটা এখানে স্টিকি হয়ে গেছে, তাই না? মেনুটা কিন্তু স্টিকি, এটা কিন্তু নড়তেছে না। দিস ইজ কল্ড এক্সেলে স্টিকি। ফ্রিজ বলে এটাকে। হ্যাঁ, এক্সেলে ফ্রিজিং বলি, বাট এখানে আমরা কি বলি, স্টিকি। তার মানে যে কোনো ডিভকে আপনি স্টিকি করে ফেলতে পারবেন চাইলে। হ্যাঁ, তো স্টিকির এক্সাম্পল আপনি কোথায় পাবেন? এটা হলো ফিক্সডের, এটা হলো অ্যাবসোলিউট, যেটা আমি দেখাইছিলাম, এই যে একটু আগে দেখাইলাম, সেটা হচ্ছে এটা। আচ্ছা, পজিশন স্টিকি, যখন পজিশন স্টিকি হবে এটার মধ্যে যাই, দেখেন এটা যদি আমরা স্ক্রল করি, ওইটা এখন তো মাঝখানে বসছে, কিন্তু যখন স্ক্রল করলাম ও জায়গায় হলো কি, স্টিকি হয়ে গেল। দেখছেন? বুঝেন নাই? হ্যাঁ বুঝতে পারছি। আমরা এই সেকশনটাকেই নেই, আমরা এই বক্সের মধ্যে বসাই, এখানে কন্টেন্ট আরো বাড়াই, কন্টেন্ট বাড়াইলাম, হ্যাঁ অনেক বেশি কন্টেন্ট নিলাম। আচ্ছা, এখন এই স্টিকিটাকে আমরা করব কি, এইটার নিচে বসাইলাম। আচ্ছা, এখন দেখেন এই স্টিকির জন্য ক্লাস, এই ক্লাসটুকু তো নিতে হবে, তাই না? তাহলে আমরা এখানে যাই, এখানে বসাই স্টিকিটা। এখন দেখেন এই সেকশনটা তো আমার অলরেডি পেজের মধ্যে শো করছে,
অনেক কন্টেন্ট দিছি তো, এই আমার স্টিকিটা কই গেল। আচ্ছা এইটা একটা জিনিস আমি একটু দেখে নিই, পেডিং বটম, এটা আমার দরকার নাই আপাতত। ডিভ, আচ্ছা ও আমরা এটা প্যারেন্ট ডিভের ভিতরে বসাইছি, এটাকে একটু বাইরে বসাই। প্যারেন্ট ডিভটার ভিতরে বসাবো না আমরা, এটা আরেকটা ডিভের মধ্যে নেই। আচ্ছা এটা একটু মাঝখানে বসাই, সরি এটা নাহলে বোঝা যাবে না। এমনিতেই ভাই এই যে দেখেন এটা আমরা কি করতেছি এখন, দেখেন এই টেক্সটটা আছে কোথায়, এই পর্যন্ত তাই না, এইখানে আছে মাঝখানে। তো এইখানে স্ক্রল হচ্ছে 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 হচ্ছে, এইখানে যায় এটা স্টিকি হয়ে গেছে। আর একটু কন্টেন্ট বেশি থাকলে ভালো হইতো, দাঁড়ান এটা একটু দেখায় নেই। স্টিকিটাকে উপরে দিয়ে দেন তাহলে তো হয়। হ্যাঁ না সমস্যা নেই, মাঝখানের কন্টেন্টও তো আপনার স্টিকি আনার দরকার হইতে পারে। দেখছেন এটা এখানে স্টিকিতে আটকাই গেছে। এখন দেখেন এইখানে আবার একটা বিষয় আছে, স্টিকিটা আপনার এমন হইতে পারে না যে উপরে একটা মেনু আছে যার হাইটটা হচ্ছে 150 পিক্সেল, এই স্টিকিটা ওই 150-র নিচে এসে হইতে হবে, এমন হইতে পারে না? তখন উপায়টা হচ্ছে এই যে এখানে লেখা আছে যে স্টিকিটা কতটুকু নিচে যাওয়া হবে, টপ থেকে কত পিক্সেল নিচে যাওয়া হবে। ধরেন এটা 150 পিক্সেল নিচে হবে, তাহলে আমরা তখন এটা 150 পিক্সেল নিচে গিয়ে এটা স্টিকি হবে। দেখেন দেখছেন অল দ্য টাইম ও উপরেই থেকে যাচ্ছে, ক্লিয়ার? তার মানে টপ থেকে 150 পিক্সেল নিচে এসে ও স্টিকি হয়ে গেছে এটা। আচ্ছা তাহলে পজিশনিং সম্পর্কে আশা করি আপনাদের ব্যাপারগুলো সবগুলো ক্লিয়ার। এখানে আমরা অলরেডি যে যে জিনিসগুলো আলোচনা করছি, অ্যাবসলিউট কি, স্টিকি কি, স্টিকি, এই স্টিকিটাকে উপরে যাওয়ার সময় যখন ক্রল করলাম তখন আমার ফিক্সড হলো, নিচে যাওয়ার সময় কি এরকম করা যায়? নিচে যাওয়ার সময় বলতে মানে আমি যখন স্ক্রল করে নিচে যাচ্ছি তখনও কি স্টিকিটা ওই নিচের দিকে এক জায়গায় থাকবে, এরকম করা যাবে? হ্যাঁ করা যাবে। তখন এটা টপ না দিয়ে এটা বটম দিতে হবে, বটম দিয়ে এটাকে 0 দেন। কোথায় ছিলাম আমরা? এইখানে ছিলাম। দেখছেন এটা স্টিকি হয়ে গেছে না, দেখছেন? হ্যাঁ। আচ্ছা এটা কি আবার মানে আমি বলতেছিলাম যে নিচে করলাম উপরে করলাম দুই দিকেই একত্র করা যায় না, যে আমার পেজটা নিচে যাওয়ার সময় উপরে ই করবে আর উপরে যাওয়ার সময় নিচে, হ্যাঁ বা মানে হ্যাঁ করা ও যাবে। দুই দিকেই করা যাবে। আরেকটা কন্ডিশন অ্যাড করতে হবে। এখানে আরেকটা ইয়া দেন, স্টিকি ফর টপ, ঠিক আছে, স্টিকি ফর টপ দেন। তখন এইটা দুইটাতেই আপনি কাজ করাবেন, কথা বলছেন না? ডিভ, এইখানে শুধুমাত্র আপনি পজিশন স্টিকি দিয়ে এটার মধ্যে লিখে দেন টপ, টপ 0 পিক্সেল লিখে দেন, হয়ে গেল। এটা টপে যাওয়ার সময় আটকাবে, বটমে যাওয়ার সময় আটকাবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। ওকে, তাহলে এগুলো মানে সিএসএস করতে গেলে আপনি মজার শেষ নাই, যত করবেন তত মজা, যত করবেন তত মজা। এই জন্য আমরা কিন্তু এইচটিএমএল এ বেশিক্ষণ থাকি নাই, তাড়াতাড়ি চলে আসছি সিএসএসে। তো আর সিএসএস ছাড়া কাজও হবে না, সিএসএস ছাড়া উপায় নাই। আচ্ছা এইবার আসি ফিক্সড। ফিক্সডেরও কাহিনীটা কাইন্ড অফ স্টিকি, বাট ফিক্সডের ক্ষেত্রে আপনি হচ্ছে যে কোনো জায়গায় এটাকে ফিক্সড করে দিতে পারবেন। অনেক সময় দরকার হয়, দেখবেন যে যেমন এই যে এইটার ক্ষেত্রে খেয়াল করেন, এটা যদিও স্টিকি দিয়ে করছে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো, এমন হইতে পারে যে এই যে অংশটা আছে এটা অল দ্য টাইম এখানে রাইট সাইডে শো করবে এই আইকনসগুলো, হইতে পারে না এরকম যে অল দ্য টাইম আপনি ওয়েবসাইটে যেখানে যান না কেন এটা অল দ্য টাইম এখানেই থাকবে মিডল সাইডে, ঠিক আছে, এই বরাবর ধরেন এই বরাবর থাকবে, হইতে পারে মানে ইউটিউবটা উপরে, লিঙ্কডইনটা তার নিচে, এই প্লে স্টোর তার নিচে, ফেসবুক তার নিচে, ইনস্টা তার নিচে, এভাবে থাকতে পারে। তো এই রকম যদি থাকে সেই ক্ষেত্রে আপনার কি করবেন, ফিক্সড করে দিবেন, পজিশন ফিক্সড করে দিবেন।
বুঝছেন তো? অ্যাজ ইট ইজ এটা রাইট। আর আবার উপর থেকে ধরেন টপ থেকে ধরেন 50%, আমরা এটা একটু দেখাই, এক্সাম্পলই দেখাই। এটা যদি এই সেম জিনিসটা ওই ব্রাউজার থেকে নিতে চাই তাহলে কি নেওয়া যাবে ওই কোডটা? হ্যাঁ, W3 স্কুল থেকে ওই ইয়েটা নেওয়া যাবে, ওই ইয়েটা কোডটা? এই কোডটা হুম। এইটা নেওয়া হ্যাঁ, যাবে, ওই কিন্তু কোডটা। আইকন নেওয়া যাবে, কিন্তু আইকনসগুলো আপনি কোথায় পাবেন? আইকনসগুলো তো আপনার নিজের নিয়ে নিতে হবে। এটা নেওয়া যাবে না কেন? এই যে এখান থেকে কপি করি কোড, এই কপি এলিমেন্ট, এখানে যায় এটা ধরেন ফিক্স করবে, এটা একদম বটমে বসাবো। ফিক্সডের জিনিসপত্র সবসময় বটমে বসাবে, ঠিক আছে? তো আপনি এই সাইড সিলেকশন যেটা আছে এটাকে আমি ফিক্স করে দিতে চাই, তাহলে আমরা করলাম কি, এই ডিভের মধ্যে যাই, বসাইলাম, বসানোর পরে পজিশন, এটা ফিক্সড হবে, রাইটে হবে হচ্ছে 0, আর টপ থেকে এটা 40% নিচে যাবে, 40% নিচে যাবে। তাহলে আমরা এখানে যাই, দেখেন এটা ফিক্সড হয়ে গেছে। কই আমার কন্টেন্টটা কই? দিয়েছেন? ও এখানে মনে হয় কন্টেন্টে, ও এটা হলো ভিজিবিলিটি, ভিজিবিলিটি এইখানে, ও এখানে যে আইকনস তো এগুলো বোঝা যাইতেছে না। এখানে জাস্ট ধরেন লিখি ইউটিউব, এখানে ধরেন লিখি আমি এই জায়গাটায় ফেসবুক, কথার কথা, বাকিগুলো রাখলাম না, আপাতত এই দুইটাই রাখলাম। এই যে দেখছেন, এটা অল দ্য টাইম ওখানে থেকেই যাবে। এখন এইটার আবার একটা উইডথ দিতে পারেন, এই সাইড সেকশনসের একটা উইডথ দিতে পারেন। ধরেন এটার উইডথ দিলেন, বেশি বদার করা যাবে না ইউজারকে, ধরেন উইডথ দিলেন হচ্ছে 80 পিক্সেল, নট মোর দেন দ্যাট। ওয়ার্ড র্যাপ ব্রেক ওয়ার্ড, দেখছেন? ঠিক আছে না? এটা অল দ্য টাইম এখানে দেখে যাবে। তাহলে এখানে চাইলে আমরা আইকনও চাইলে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? সেই ক্ষেত্রে যেমন ধরেন আমরা এখানে ফন্ট অসামে গেলাম। ফন্ট অসাম কি জিনিস এটা আগে একটু বুঝেন, স্টার্টে যান। মানে এই যে আইকনসগুলো আপনি চাইলে আপনার ওয়েব পেজে ব্যবহার করতে পারবেন। এগুলো নিয়ে আমি একদম শুরুর দিকে কথা বলছিলাম, আপনারা যদি খেয়াল করে থাকেন। বলছিলেন। হ্যাঁ, তো আমরা এই যে গেটিং স্টার্টে ক্লিক করলাম, এখানে ভেরি বেসিক কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন আমরা হচ্ছে এখান থেকে লিঙ্ক কপি করে নিয়ে বসাবো। কই সেট আপ ফন্ট অসাম প্রজেক্ট, ইন প্রজেক্ট সেট আপ এ কিট, দূর কিট নিব কেন, নর্মাল HTML কই, ইন ডেস্কটপ অ্যাপ, আচ্ছা এগুলা তো কাহিনীর মধ্যে না যেয়ে আপনি দেন ফন্ট অসাম CDN, তো আপনি এই CDN এ যান, এইখান থেকে ফন্ট অসামের, যেমন এখানে ফন্ট অসাম 6.6, এটার দরকার নাই, আপনি 5 এ যান, বা হচ্ছে 5 পয়েন্ট একটু আগেরটা, ধরেন 5.8টা ব্যবহার করবেন। আচ্ছা, এখন এই যে লিঙ্কটা আছে, ধরেন ফন্ট অসাম, এটাকে আপনি কোড সহ কপি করেন, এটা নিয়ে আপনি এখানে বসান, তার মানে ফন্ট অসাম আপনার পেজে চলে আসলো। ঠিক আছে, এটা কি করলাম আমরা, আসলে একটা CSS এর ফাইলকে লিঙ্ক করাইছি, যেটা CDN এ আছে, মানে কন্টেন্ট ডিরেক্টরি নেটওয়ার্কে আছে, এটা ক্লাউডফ্লেয়ারে আছে, ওখান থেকে আমি ফন্ট অসামটাকে নিয়ে নিলাম। এখন এই ফন্ট অসাম আমি ধরেন এখানে ওই যে ফেসবুকের এখানে ইউটিউব লিখছি তো। আচ্ছা, এই লিঙ্কটাকে আমরা একটু অফ করি, হ্যাশ দিলে লিঙ্ক অফ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা এইখানে আসি, ফেসবুকের লেখার বদলে আমি এখানে একটা আইকন ব্যবহার করব, এইখানেও আমি লেখার বদলে আইকন ব্যবহার করব। তাহলে এটাকে কি করব, আইকন ক্লাস FA
FA ইউটিউব, ঠিক আছে। তার এই 5.8 ব্যবহার করতেছি তো আমরা, তাহলে এখানে ফন্ট অসামের ওয়েবসাইটে একটু যান, ফন্ট অসামের ওয়েবসাইটে যান, এখানে গিয়ে আইকন সার্চ করেন, আপনি সার্চ করবেন কি দিয়ে, ইউটিউব, তাই না? তাহলে ইউটিউবের আইকন আছে, বাট আপনার ভার্সন কোনটা? 5.15 না, আপনার যদিও 8, তার মানে এইখানে দেখি 15 নাই, 5.15 কই? এইটা হচ্ছে 5.15। আচ্ছা, তাইলে আমি এই সিডিএনটা নিব, এইখানে ফন্ট অসামের এই সিডিএনটা নিব, তাহলে এইটা যেটা আছে এটাকে আমি চেঞ্জ করে ফেলব। আচ্ছা, এইবার আসি, এই 5.15 যদি আপনি যান, এখানে ইউটিউব থেকে ধরেন এই আইকনটাকে নেবেন, ক্লিক করেন, ক্লিক করে এখানে কোড আসছে, তাই না? এটাকে জাস্ট কপি করেন, এই যে এটা HTML কোড, এটা জাস্ট কপি করেন, এখানে নিয়ে আপনি এটাকে বসায় দেন, আবার এইটাকে এখানে বসান, এটা জাস্ট ফেসবুক লিখে দেন, কাজ হয়ে যাওয়ার কথা। এবার আমরা এখানে যাই আমাদের পেজে, কই আমাদের পেজ? এইটা, এই যে এখানে কাহিনী আছে, এটা শো করতেছে না, আমার ভার্সনে মনে হয় কোনোভাবে উল্টাপাল্টা হয়েছে। ফন্ট অসাম 5.15.3, তো আমরা এইটা যদি নেই, এইখানে কোনটা খুঁজতেছি, এটা 4, কি একটা অবস্থা, এইটার মধ্যে যাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা ফন্ট অসাম এটাকে কপি করি, এখানে নিয়ে বসাই। আচ্ছা, এবার যদি আমাদের পেজটাকে দেখি, ইট শুড ওয়ার্ক, কেন কাজ করতেছে না? ইট শুড ওয়ার্ক। আমরা একটু জাভাস্ক্রিপ্টটাও নিয়ে বসাই দিই এখানে, তাহলে কি কাজ করবে? কোনো একটা কাহিনী করে রাখছে, যে কারণে কাজ করতেছে না হয়তো। আচ্ছা, আমরা যদি এইখানে যাই, সেকশন কোনটা? এটা, সরি, আমি মনে হয় কোনো ভার্সনের আগে পিছে করছি, বুঝছেন, যে কারণে এটা হইতেছে না। নাকি এটা প্রিমিয়াম, ফ্রি নিতে হবে, ইউটিউব স্কোয়ার। আচ্ছা, এটা কপি করি, এখানে নিয়ে বসাই, দাঁড়ান আমি একটু চ্যাট জিপিটির সহযোগিতা নেই। হাউ টু ইউজ ফন্ট অসাম 5.15.4 in my HTML document. আচ্ছা, এই লিঙ্কটা আমি নেই,
তাহলে আমার এই জায়গাটায় এটা চেঞ্জ করতে হবে, এটার আমার দরকার নাই। আর এইটা ওরা ব্যবহার করতেছে কি দিয়ে, কই ছিলাম, এটা ব্যবহার করতেছে FAS, FAS দিয়ে ব্যবহার করতেছে FAS। আই হোপ এইবার কাজ করার কথা। আচ্ছা, হোম আইকনটাই নেই ইনস্টেড অফ দিস। এই যে এটা কাজ করতেছে, তার মানে ওই ইউটিউবের আইকনটা এটা প্রিমিয়াম করে ফেলছে মনে হয় এই ভার্সনটায়, যে কারণে এটা হচ্ছে না। কথা বুঝছেন? তো আমরা চাইলে এখান থেকে আইকন ব্যবহার করতে পারবো, যেমন হোম আইকন এটা ব্যবহার করছি, যেমন টিভি ব্যবহার করতে পারি, এটা নিয়ে কপি করে এটা এখানে বসাই, তাইলে এইভাবে চাইলে আমরা আইকন ব্যবহার করতে পারি। এখন দেখেন এই আইকনটা উপরে থাকবে, এটা নিচে থাকবে, এরকম হওয়ার কথা না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে ULLI যদি করে ফেলতাম তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। এলআই করি, প্রত্যেকটা এ কে আমরা এলআই এর ভিতরে পুশিং করে দিচ্ছি। দেখেন এখন দেখেন এই যে স্টাইলটা আছে, এই স্টাইলটা তো আমার দরকার নাই, আছে দরকার নাই। তো এই স্টাইল আমি অফ করার জন্য এখানে একটা ক্লাস অ্যাসাইন করতে পারি, যে হচ্ছে সোশ্যাল আইকনস, এইটা একটা ক্লাস দিলাম, যে ক্লাসটা আমি এখানে বসাইলাম UL এর সোশ্যাল আইকনস, লিস্ট স্টাইল নান, তারপর হচ্ছে লিস্ট স্টাইল। সগির আসিস, দেখছেন ওই স্টাইলটা কিন্তু চলে গেছে, তাই না? আচ্ছা, এখন চাইলে এটা আমি একটু ফন্টসগুলো বড় করতে পারি। তাহলে দেখেন এই সোশ্যাল আইকনসের এলআই এর ভিতরে যার ফন্ট সাইজ হবে বড়, ফন্ট সাইজ হবে ধরেন 22 পিক্সেল। দেখেন এটা একটু বড় সাইজের হবে, তাহলে এটা সবসময় ওখানে থেকে যাবে। এখন এই সেকশনটার যদি একটা ব্যাকগ্রাউন্ড হইতো তাহলে জিনিসটা আরেকটু ভালো হইতো। আর একটা ফোন আসছে একটু, আরে কি একটা অবস্থা। হ্যাঁ রাজাক ভাই, আসসালামু আলাইকুম ভাই। ও নতুন টাইম চলে গেছে।